দর্শক, আমরা এখন কথা বলবো একাত্তরের মুক্তিযোদ্ধা ক্রিকেটার রকিবুল হাসানের সাথে। আপনারা তাকে সবাই চিনবেন, আমরা আসলে তার মুখ থেকেই তার জীবনের গল্পটি জানবো। রকিবুল ভাই, আপনার যে ক্রিকেটার হয়ে ওঠা, এরপরে মুক্তিযোদ্ধার একটা আপনি পুরস্কারও পেলেন, যার মধ্যে জাতীয় পুরস্কারও পেয়েছেন, মুক্তিযোদ্ধা হয়েছেন। স্বাধীনতা পুরস্কারটাও আমাকে সম্মানের সঙ্গে দিয়েছে এই রাষ্ট্র। এই যে আপনার মধ্যে এই সাহসটা কিভাবে এসেছিল, এই বর্তমান প্রজন্মের মধ্যেও রিসেন্টলি দেখা গেছে এরকম একটা সাহসের বিষয়, কারণ সরকার থাকা অবস্থায় আপনি যখন প্রতিবাদ করেছেন, সেটা আসলে অনেক দুর্দান্ত সাহসের ব্যাপার। তখন তো পাকিস্তান গভর্নমেন্ট ছিল, মিলিটারি গভর্নমেন্ট। ওই সময় ঢাকায় টেস্ট ম্যাচে আমি কিন্তু ব্যাটে জয় বাংলা লাগিয়ে খেলেছিলাম, যেটার জন্য আমাকে অনেক মূল্য দিতে হয়েছে। আমার নামে ওয়ারেন্ট ছিল, ট্রিজন চার্জ, দেশদ্রোহী। আমার বাড়ি অ্যাটাক করছে, লুট করছে, আমাকে গুলি করছে, গুলি মিস হয়েছে আমার। আই সারভাইভ। আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি আমি, এটা উপরওয়ালার একটা ইসেতে আশীর্বাদ, কারণ আমি মারা যেতে পারতাম। তো আজকে ওই সময় আমরা যারা, আমার বয়স তখন 18 ছুঁই ছুঁই যখন আমি এটা করেছি। 26শে ফেব্রুয়ারি 1971 ঢাকার টেস্ট ম্যাচ, আমি তখন পাকিস্তান টিমে খেলছি, আমার ব্যাটে জঙ্গল লাগাইছিলাম। তো ওই দিন তারপরে তো মুক্তিযুদ্ধ 25 মার্চের ক্র্যাকডাউনের পরে। তো ওই সময় থেকে তারপরে 9 মাস যুদ্ধে থাকলাম। তারপরে আমাকে নিয়ে যাওয়া হলো স্বাধীন বাংলা ক্রিকেট দল করার জন্য, ফুটবল দল হয়েছিল। এই যুদ্ধ কতদিন চলবে তো আমরা জানতাম না, আদৌ কিছু হবে কিনা তখন তো আদৌ কী হবে, একটা অনিশ্চয়তার মধ্যে আমরা ছিলাম। বাট ওই সাহসটা কিন্তু ওই সময় 7 কোটি বাঙালির মধ্যে 6.5 কোটি বাঙালি আমি বলবো, কারণ 50 লক্ষ লোক যারা এদেশে স্বাধীনতা বিশ্বাস করে নাই, তারা তো আর আমাদের সঙ্গে থাকবে না, থাকেও নাই। তো সেই দিক থেকে চিন্তা করলে ওইখানে প্রত্যেকে সাহসী ছিলেন, প্রত্যেকে দেশ মাতৃকার বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করেছিলেন বলেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। অবশ্যই ভারত আমাদেরকে অনেক সাহায্য করেছে, ভারতের সাহায্য না হলে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। হয়তো আমাদের স্বাধীনতাটা এত ত্বরান্বিত হতে পারতো না। আপনি ক্রিকেট মাঠে যে প্রতিবাদটা করেছিলেন, আপনার যারা একসাথে খেলেছে তারা কি বলেছিল আপনাকে? এটা মজার, ইন্টারেস্টিং। কারণ যখন আমি ড্রেসিং রুমে, আমাকে ম্যানেজার জিজ্ঞাসা করছিল আমার ব্যাটের স্টিকার দেখে, যে রকিবুল তোমার ব্যাট ওইটা কি, আঙুল দিয়ে। আমি বললাম যে ওটা একটা স্টিকার। চুপ আধা মিনিট, এরপরে সে আমার জিজ্ঞাসা করছে, ও বুঝতেছে বাংলা লেখা তো বুঝতেছে না, যে হোয়াট ইজ রিটেন দেয়ার, মানে কী লেখা আছে। ও দেখতেছে একটা ম্যাপ, লাল সূর্য, মাঝখানে হলুদ রঙে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের ম্যাপ, উপরে রিভার্সে জয় বাংলা লেখা, বেস কালার এলো গ্রিন, 3 কোনা। তো আমি এখন বললাম যে ইটস এ স্টিকার, ওইটা কি। আবার চুপ। তারপরে জিজ্ঞেস করতেছে আমারে যে হোয়াট ইজ রিটেন দেয়ার। ও বুঝছে কি একটা লেখা আছে। তো আমি দেখলাম যে এই আলোচনাটাকে আর দীর্ঘায়িত করার কোনো দরকার নাই। তাই আমি বললাম জয় বাংলা মিস, ওকে বোঝানোর জন্য যে ইস্ট পাকিস্তান জিন্দাবাদ। ও তো জিন্দাবাদ বুঝবে, ও তো জয় বাংলা বুঝবে না। তো ওইটা পরবর্তীতে যখন টিমগুলো 4 তারিখে চলে যায়, জহির আব্বাস তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড, সবাই ছিল ওখানে, আসিফ ইকবাল, সাইদ আহমেদ, সবাই ছিল, সাইদ ক্যাপ্টেন ছিল ওই ম্যাচে। তখন আমারে বললো, তখন ইংল্যান্ড ট্যুরে যাবো আমরা 71-এ, যেটা জহির আব্বাস 274 করলো। করাচি থেকে তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যাওয়ার সময় উইশ করে গেল, ওরা কি বল সি ইউ অ্যাট করাচি, উইল বি ফ্লাইং টুগেদার। ওরা জানছে যেখানে একটা ঘটাইছি আমি, কি ঘটছে। জহির আব্বাস এই গত বছর একটা ইন্টারভিউ দিছে এই আজকের পত্রিকাতে, বড় ছাপছে তারা। সে বলেছে যে হ্যাঁ আমি জানি রকিবুলের ব্যাটে ওরকম স্টিকার আমি কোনো ব্যাট কোম্পানির কাছে দেখি নাই যে ওটা কি, বাট আমি বুঝতে পারি না ওই লেখাটা ছিল ইন বেঙ্গলি, সো আই ডিডন্ট নো হোয়াট ওয়াজ রিটেন অ্যাকচুয়ালি। আপনার মাথায় এটা আসলো কিভাবে যে আসলে আসতো ওই সময় যে যখন নাকি ওদের ব্যাটগুলি দিছিল, ওদের ব্যাটে সব গ্রেনিগালস কোম্পানির ব্যাটের সোর্ড ছিল, সোর্ড। গ্রেনিগালস কোম্পানির ট্রেডমার্ক হলো সোর্ড, আর ভুট্টোর নির্বাচনী মার্কা ছিল সোর্ড। আর ওই সময় কিন্তু আমরা নির্বাচন জিতে গেছি, 3 তারিখে পার্লামেন্ট বসবে, 26, 27, 28, 1 তারিখ, 4 দিনের খেলা। 1 তারিখে তো পার্লামেন্ট ভেঙেই দিল। তখন কিন্তু একটা টাল বাহানা করতেছিল ভুট্টো আর ইয়াইয়া এরা মিলে। এবং ওই সময় তো আমরা ছোট ছোট আন্দোলন হচ্ছে, ছোট ছোট, এবং আমাদের কাছে মেসেজ আসতেছিল যে তোমরা সজাগ থেকো, কিছু একটা ষড়যন্ত্র হচ্ছে এটা নিয়ে। তো ওই সময় আমরা তৈরি ছিলাম, আর ওই সময় স্টিকারগুলি বেরিয়েছিল। পাড়ায় পাড়ায় আমরা স্লোগান দিতাম, প্রসেশন করতাম। তারপরে তো 1 তারিখে তো আগুন জ্বলে গেল, যখন নাকি পার্লামেন্ট ভেঙে দিল ঘোষণা দিয়ে, ইয়াইয়া ঘোষণা দিয়ে সে চলে গেল পাকিস্তানে, এখান থেকে এখানেই ছিল। তারপরে তো পিছন ফিরে তাকানোর আর কিছু ছিল না। তো আপনি এই যে রিসেন্টলি আমাদের দেশে যেটা হলো, যে আপনার মতো সাহসী কিছু মানুষ দেখেছেন, এইটা আপনার কাছে কেমন দোলা দিয়েছে, যে আপনার সেই দিনগুলি আপনাকে কীভাবে স্মরণ করি? দেখেন, আমি তো মুক্তিযুদ্ধ করছি, শিখছি।
আর বর্তমানে যে এটা ঘটেছে 5ই আগস্ট, এটা তো একটা সাহসের কাজ ছিল ওদের। বিশাল সাহসের কাজ। এবং কারা ঘটিয়েছে এটা? সেই সাহসী ছেলে মেয়েগুলি। আজকে যে যত কথাই বলুক যে আমরাও ছিলাম, যে রাজনৈতিক দল কথা বলুক বা এই বলুক যে আমরা সাপোর্ট দিছি না দিছি, আই রেসপেক্ট দেম, বাট কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে এই ছেলেগুলো যে হ্যাঁ তারা তাদের জান বাজি করেছে। দে টুক এ বুলেটস অন দ্যাট ফোর, বুঝছেন? কাজেই ওই বলে না যে হাসান হাফিজ রহমানের সেই কবিতা যে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, তো ঠিক তেমনি এই সাহসটা দেখে আমার কাছে ফ্ল্যাশব্যাক হয়েছে 71-এর, ফ্ল্যাশব্যাক হয়েছে যে এরাই। এবং তারা প্রতিবাদ করেছে, তাদের ভিতর ক্ষোভ আক্রোশ ছিল অনেক বিগত সরকারের বিরুদ্ধে, সেটা তারা প্রকাশ করেছে। তো সেই প্রকাশের ভঙ্গিটা অনেক বড় করে করছে তারা, যখন তাদেরকে সেইভাবে মূল্যায়ন করা হয় নাই। তারা সময় দিয়েছিল যে একটা কম্প্রোমাইজ করে একটা কিছু করতে, তাদের দাবি দাওয়াগুলো, সেটা করতে পারেনি। কেন পারেনি এটা ইতিহাস বলবে পরে। তো সব কিছুর মূলে তাদের যে কাজ, যে সাহস আমাকে গর্বিত করেছে। এই যে পরিবর্তিত বাংলাদেশ এবং 71-এর পর থেকে যে বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থান, আপনি আসলে ক্রিকেট কোন অবস্থায় দেখতে চেয়েছিলেন, কোন অবস্থা আছি আমরা? আমার কাছে যেটা, ওই ক্রিকেট এখন ভালো খেলছে, আমরা খুব ধারাবাহিকভাবে ম্যাচ জিতি না। যেমন আজকে যখন কথা বলছি আমি, আজকে কিন্তু আমরা ম্যাচ জিতেছি সুন্দরভাবে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। এবং আজকে কিন্তু বাংলাদেশ ওমেন্স টিম মেয়েরা কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়েছে তাদের ম্যাচে। কাজে 2টা ভিক্টরি আমাদের সামনে এখানে, হ্যাঁ। তো সেই ক্রিকেটটা আগাচ্ছে আমাদের, বাট ধারাবাহিকভাবে ওই যে আগানো এবং কনসিস্টেন্টলি আগানো, সেটা হচ্ছে না। এটার জন্য আমার কাছে মনে হয় যে আমাদের ক্রিকেট বোর্ডকে আরও বেশি প্ল্যানিংটাকে ঠিকমতো করতে হবে। ক্রিকেটে কিছু কর্পোরেট ম্যানেজমেন্ট আনতে হবে বোর্ডে, যেখানে এবং সিলেক্টর যারা থাকবেন বা অন্যান্য যারা পরিচালনার দায়িত্বে থাকবে, সব কিছুর দে হ্যাভ টু টেক হার্ড ডিসিশনস। জীবনে হার্ড ডিসিশনস নিতে হয় চলার পথে, কারণ সবসময় আবেগ দিয়ে হবে না সব কিছু। ইফ ইউ আর গুড, ইফ ইউ আর বেটার দেন মি, ইউ উইল প্লে। হ্যাঁ, আমি রকিবুল হাসান, রকুল ভাই আমাদের মুরব্বী, তাকে বাদ কেমনে দিই? নো, রকুল ভাই এখন ফর্মে নাই, নেই। ওই ছেলেটাকে আপকামিং ছেলে, আমি তো সামনের দিকে তাকাবো, উপর দিকে তাকাবো, আগামী ক্রিকেট দেশের জন্য। টিম, দেশের জন্য। তো সেই দিক থেকে চিন্তা করলে ওখানে ঘাটতি আছে আমাদের। তো সবাইকে 16 ডিসেম্বরের এই বিজয়ের শুভেচ্ছা। আসসালাম। আসি। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম রকিবুল হাসানের সাথে। আপনারা জানেন যে উনি 71-এ কী করেছেন। উনি আসলে পাকিস্তান টিমে যখন খেলেছিলেন, পাকিস্তান টিমের হয়ে যখন মাঠে নামবেন, উনি কিন্তু বাংলাদেশের পক্ষে একটি স্টিকার লাগিয়ে উনি কিন্তু নেমেছিলেন, যেই জন্য ওনাকে পরবর্তীতে অনেক খেসারত দিতে হয়েছে। আপনারা শুনছিলেন তার মুখেই সেই কথাগুলো।